ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা যেই সেশনটা নিয়ে এসেছি, ঠিক আছে, তো সেখানে আমরা পড়বো হচ্ছে যেই সাবজেক্টটা, সেটা সায়েন্সেরই একটা পার্ট, যেটা হচ্ছে কি বায়োলজি। এর আগে আমরা সায়েন্সের যেই পার্ট কেমিস্ট্রি, সেটা আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। কেমিস্ট্রি আমরা পড়ছি এখনও, যেটা আমরা শুরু করছি, পর্যায় সারণী শুরু করেছি, বেশ অনেকটা আমাদের কমপ্লিটও হয়ে গেছে, ঠিক আছে, প্রায় শেষের দিকে আছি আমরা। তো আজ থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজি শুরুর আগে একটা কথা বলি, যে বায়োলজিটা আমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি বলো পরীক্ষার জন্য ম্যাম কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো আগের তুলনায় কিন্তু সায়েন্সের যে পার্ট, সেই পার্ট থেকে কিন্তু এখন অনেক বেশি প্রশ্ন আসছে আগের তুলনায়। তাই বায়োলজি বলো বা সায়েন্সের যে পোর্শনগুলো বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু আমাদের কি অবশ্যই করে পড়তে হবে আর পড়ে সিলেকশন নিতে হবে। আমরা জানি যে একটা সিলেকশন নিতে গেলে একটা নাম্বার কত জরুরি, পয়েন্ট নাম্বারও কতটা জরুরি, ঠিক আছে। তো আমরা কি করব, ভালো করে পড়ব আর পড়ে কি করব, অবশ্যই সিলেকশন নেব, ঠিক আছে। তো দেখো, যখন আমরা বায়োলজি পড়ব, এখন তো আমি একেবারে নতুন করে আবার শুরু করছি, কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলে, এমআইসিসি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে বায়োলজির, সেখানেও কিন্তু বায়োলজির অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোও চাইলে দেখতে পারো, ঠিক আছে। তো আজকে আমরা একদম নতুনভাবে শুরু করছি, আর আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাস। তো বায়োলজি কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। এই যে আমরা বলছি বায়োলজি, এটাকে বলা হয়, যদি বাংলাতে বলো কি, জীববিদ্যা। অর্থাৎ বায়োলজি পড়তে গেলে আগে আমাদের জানতে হবে যে কোনো জিনিস, শুধু এটা নয়, যে কোনো জিনিস পড়তে গেলে আমাকে জানতে হবে আসলে আমরা কেন পড়বো সেটা, আর তার মধ্যে আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে, তাই তো। যেমন ইতিহাস পড়তে গেলে আমরা আগের বিষয়গুলো, আগে কি ঘটেছে, কবে কি হয়েছে, এগুলো আমাদের যেমন জানতে হয়, তেমন বায়োলজি পড়তে গেলে আমাদের জানতে হবে কি, সজীব বস্তু নিয়ে, সজীব, যার মধ্যে কি প্রাণ আছে, ঠিক আছে। তো বায়োলজি বলতে গেলে আমাদের মেন যেটা বলতে হবে যে বায়োলজি কি, তাহলে সেখানে আমরা বলতে পারি যে বায়োলজি ইজ দ্য ন্যাচারাল সায়েন্স ডিসিপ্লিন দ্যাট স্টাডি লিভিং থিংস। দেখো, একটা শব্দের উপর জোর দাও, যেখানে বলা হচ্ছে কি সজীবকে নিয়ে আলোচনা করা হচ্ছে, বা যেখানে আলোচনা করা হচ্ছে কি লিভিংকে নিয়ে, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে। এই যে ঘরের মধ্যে এখন অ্যাটমসফিয়ারটা কি পড়ানো হচ্ছে, এখানে ক্যামেরা আছে, যা খুশি অনেক কিছু আছে, মেটেরিয়ালস অনেক কিছু আছে, যন্ত্রপাতি, ঠিক আছে, এখানে কম্পিউটার আছে, আবার আমিও আছি, আমার সাথে থাকতে পারে কিছু পোকামাকড়, তাই না, টিকটিকি। তো দেখো, দুটোর মধ্যে ডিভিশন করো। কিছু যন্ত্রপাতির নাম বললাম যেগুলো কিন্তু কি লিভিং নয়, জড়ো, কিন্তু দেখো আমি তার সাথেও আমার কথা বললাম, পোকামাকড়ের কথা বললাম, টিকটিকির কথা বললাম, যেগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তারা কি, তাদের আমাদের মধ্যে কি আছে, প্রাণ আছে, অর্থাৎ কি আমরা হচ্ছে কি সজীব। তো এই যে সজীব, যেটা এই সজীব পার্ট নিয়ে যখন আমরা পড়ব, সেটা হচ্ছে কি আমাদের বায়োলজির অন্তর্গত বা জীববিদ্যার অন্তর্গত। আর আমরা যে নন লিভিং যে থিংগুলো নিয়ে পড়ব, যেগুলো জড়ো, সেখানে আমরা কেমিস্ট্রি পড়ব, ফিজিক্স পড়ব, ঠিক আছে। এগুলো তো আমি বলে দিয়েছিলাম কেমিস্ট্রির একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসে, পুরো ডিভিশন করে দিয়েছিলাম বায়োলজি, মানে পার্থক্য করে দিয়েছিলাম পুরো বায়োলজি আর কেমিস্ট্রির পার্থক্য। সেখানে আমরা বলেছিলাম যে সজীব বস্তু নিয়ে যখন পড়া হবে, তখন কি আমরা বায়োলজি পড়ব, জীববিদ্যা পড়ব। যখন নির্জীব বস্তু, যখন অ্যাটম, পরমাণু, ঠিক আছে, এই সমস্তগুলো নিয়ে আমাদের যখন পড়া হবে, তখন আমরা কেমিস্ট্রি পড়ব। পদার্থের সাবস্টেন্স নিয়ে যখন পড়তে হবে, আমরা ফিজিক্স পড়ব, কেমিস্ট্রি পড়ব, এগুলো, ঠিক আছে। তো আমি যেটা বলছি, তাহলে এইটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা মেন বুঝতে পারবে যে বায়োলজিটা আসলে কি নিয়ে পড়তে হয়, যেখানে আমরা কি কোনো সজীবকে নিয়ে পড়ব, অর্থাৎ যার মধ্যে কি প্রাণ আছে, ঠিক আছে। তো এই যে বায়োলজি, এটা বলা হচ্ছে,
এটা কিন্তু হঠাৎ করে আসেনি, এই টার্মটা হঠাৎ করে আসেনি, নিজস্ব একটা মিনিং আছে। তো এই যে বায়োলজি শব্দটাকে যখন ভাঙা হবে সেখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস, ঠিক আছে। আর এই যে বায়োলজি শব্দটা এটা এসেছে হচ্ছে কি একটা গ্রিক ভাষা থেকে, গ্রিক ভাষা থেকে এসেছে কি, গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে কি এই বায়োলজি শব্দটা। তাহলে বায়োলজিটাকে আমরা যখন এই যে বায়োলজিটাকে দুটো ভাগে ভাঙলাম শব্দটাকে, একটা হচ্ছে কি বায়োস আর একটা হচ্ছে লোগোস, তার মানে নিশ্চয়ই এদের মিনিং আছে, একদম আছে। আর এই মিনিংটা কি, বায়োস কথার মানে হচ্ছে যে কোনো সজীব, সজীব অর্থাৎ যার মধ্যে কি প্রাণ আছে, এক কথায় বলতে পারো যার মধ্যে কি প্রাণ আছে, ঠিক আছে, সেই সজীব। তাই তো, আমি সজীব, পোকামাকড় সজীব, টিকটিকির কথা বললাম সজীব। তো যার মধ্যে প্রাণ আছে সেটাই হচ্ছে কি সজীবের মধ্যে পড়ে, আর সেটারই মিনিং হচ্ছে কি বায়োস। দেখো নেক্সট হচ্ছে কি বলছে, লোগোস। লোগোস মানে হচ্ছে কি, লোগোস হচ্ছে সেই বিষয়টা নিয়ে যখন স্টাডি করা হয় বা অধ্যয়ন করা হয় বা সেটাকে নিয়ে পড়া হয়, বা এক কথায় বলতে পারো যে বিষয়টা নিয়ে কি বিদ্যা যেটার, অর্থাৎ কি যখন কোনো বিষয় নিয়ে সজীব বিষয় হতে হবে, সেটা সজীবের বিষয় নিয়ে যখন আমরা অধ্যয়ন করি বা স্টাডি করি বা পড়াশোনা করি, সেটাই হচ্ছে কি বায়োলজি বা জীববিদ্যার অন্তর্গত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো যখন আমরা কোনো রকম সজীব নিয়ে আলোচনা করব সেইটাই হচ্ছে কি আমাদের বায়োলজির অন্তর্গত বা জীববিদ্যার অন্তর্গত। এবার যেটা কথা হচ্ছে যে এই যে আমরা বায়োলজি বলছি, এটা তো আমরা পেয়ে গেলাম কি বায়োস প্লাস লোগোস, ঠিক আছে। এই দুটোর শব্দের সমন্বয়ে এসেছে কি বায়োলজি, যেটা একটা গ্রিক ওয়ার্ড থেকে, গ্রিক ভাষা থেকে এসেছে, গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। এবার আমাদের জানতে হবে এই যে সজীব, যে বলছে যে সজীব বা যার প্রাণ আছে, আসলে তার ফিচার্সগুলো কি বা বৈশিষ্ট্য কি, ঠিক আছে। প্রত্যেকটা সজীব বলো নির্জীব বলো প্রত্যেকের কিন্তু বৈশিষ্ট্য আছে, আর এই সজীব হতে গেলে তাদের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো আগে আমাদের জানতে হবে যে সজীব হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে, ঠিক আছে। নিজেরা একটু বাস্তবভাবে ভাবো, আমরা সজীব, আমাদের কি হচ্ছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে, অর্থাৎ কি আমাদের খাবার, আমাদের খাদ্য পাচিত হচ্ছে, ঠিক আছে, আমরা খাবার খাচ্ছি সেটা পরিপাক হচ্ছে। নেক্সট হচ্ছে অর্থাৎ কি আমাদের পুষ্টির একটা বিষয় আছে অবশ্যই, যেটাকে নিউট্রিশন বলা হয়। নেক্সট হচ্ছে দেখো আমার নিঃশ্বাস প্রশ্বাস, অর্থাৎ কি আমরা বেঁচে আছি যেটার মাধ্যমে রেসপিরেশন হচ্ছে, এক্সকারশন হচ্ছে, অর্থাৎ কি সেখানে কি রেচন ত্যাগ হচ্ছে। তো আরও কি কি যদি বৈশিষ্ট্য বলবো যে যেখানে আমাদের কি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে, আর রিপ্রোডাকশনের ফলেই তো আমরা বাড়তে থাকছি, অর্থাৎ কি যেখানে জনন বংশবিস্তার হচ্ছে, একটার পর একটা সজীব যারা বাড়তে থাকছে অর্থাৎ বংশবিস্তার করছে, রিপ্রোডাকশন হচ্ছে। তো সজীব হতে গেলে আমাদের যেই বৈশিষ্ট্যগুলো লাগে সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম চলো দেখা যাক। অর্থাৎ কি আমাদের রেসপিরেশন হচ্ছে, মানে আমাদের শ্বাসঅঙ্গ আছে, আমাদের শ্বাসঅঙ্গ প্রতিনিয়ত কাজ করছে যার জন্য আমরা বেঁচে আছি, ঠিক আছে। আমাদের সেন্সিটিভিটি আছে, অর্থাৎ যদি কোনো কিছুতে আমাদের টাচ হয় আমাদের ত্বকে কি হয়, সেন্সিটিভ অনুভব হয় আমাদের ত্বকে, সেই বিষয়টা আগুনে ছ্যাঁকা লাগলে একরকম হবে, তুলোতে হাত দিলে সফট লাগবে, তাই তো। তো আমাদের কি সেন্সিটিভিটি আছে, আমাদের নিউট্রিশন আছে, পুষ্টি, তাই না, আমাদের পুষ্টি আমরা খাচ্ছি সেটা পরিপাক হচ্ছে, এটা আছে। আমাদের এক্সকারশন আছে, অর্থাৎ কি রেচন ত্যাগ আছে। আমাদের রিপ্রোডাকশন আছে, আমরা বংশবিস্তার করি, জনন আছে আমাদের, ঠিক আছে। আমাদের গ্রোথ আছে, একদম আমাদের বৃদ্ধি আছে, ছোটোবেলায় এইটুকু ছিলে এখন এতটা হয়েছ, গ্রোথ আছে। আমাদের কি মুভমেন্ট আছে, অর্থাৎ আমরা এক জায়গা থেকে এক জায়গায় কি
চলাফেরা করতে পারি। তো একটা সজীব হতে গেলে তোমাকে ক্যারেক্টার্সগুলো কি করতে হবে, অর্থাৎ কি যে ক্যারেক্টারগুলো আমাদের আছে সেইগুলো কি কি, সেগুলো হচ্ছে এইগুলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আমরা যখন বায়োলজি পড়বো আমরা কি পড়বো, সেটা হচ্ছে সজীব বিষয় নিয়ে পড়বো। আর সজীব হতে গেলে কি লাগবে, আমাদের এই বৈশিষ্ট্যগুলো লাগবে। ঠিক আছে, তো দেখো এবার এই যে সজীব, তাহলে আমরা এক কথায় কি বুঝলাম, যে বায়োলজির মিনিংটা হচ্ছে কি, যেখানে সজীব হবে অর্থাৎ কি যার মধ্যে প্রাণ আছে, লাইফ আছে, আর কি সেটা নিয়ে যখন কি পড়াশোনা করা হয় বা সেইটাকে নিয়ে যখন স্টাডি করা হয় সেটাই কি বায়োলজি। তোমরা হয়তো স্ক্রিনে আবার দেখতে পাচ্ছ কি, যে ব্রাঞ্চেস অফ বায়োলজি, বায়োলজির শাখা। তোমরা যদি বলো যে ম্যাম বায়োলজির শাখা কটা আছে, অনেক আছে, 50-এর ওপরে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের মেন কটা শাখার নাম পড়তে হবে। ঠিক আছে, আর সেই শাখাগুলোর মধ্যেই তার উপবিভাগ যেগুলো, উপশাখা যেগুলো, সেগুলোও আছে। তো সেই হিসাবে আমি বললাম 50টারও বেশি। কিন্তু যদি তুমি মেন যে পয়েন্টসগুলো দেখো, যেগুলো মেন, যেগুলো ব্রাঞ্চ, ঠিক আছে, তো সেখানের মধ্যে তুমি যেগুলো পাবে সেটা আসো দেখা যাক। দেখো যদি তুমি শাখা বলো তো এইগুলো আছে, প্লাস আরও অনেক আছে। যেমন যখন কোষ, কোষ আমরা জানি, আমরা পড়বো। ঠিক আছে, তো যে কোষ নিয়ে যখন আমাদের কোনো বিদ্যা হয় সেটা কি বলা হয়, সাইটোলজি। যখন ব্রেনে নিউরন নিয়ে সেটাকে বলবো নিউরোলজি। যখন রক্ত সংবহন নিয়ে এনজিওলজি। ঠিক আছে, এইরকমভাবে লিভার নিয়ে হেপাটোলজি, এরকমভাবে তোমার ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিওলজি, ভাইরাস নিয়ে ভাইরোলজি, ভেরিওলজি। ঠিক আছে, তো এইরকমভাবে প্রচুর বিদ্যা আছে যেগুলো কি আমাদের বায়োলজির অন্তর্গত, অর্থাৎ কি বায়োলজির শাখা বলা হয়। কিন্তু এই সমস্ত শাখাকে, ঠিক আছে, এই সমস্ত শাখাকে যদি তুমি মেন শাখার অন্তর্ভুক্ত করো, তখন আমাদের মেন যেই শাখাগুলো পড়তে হবে সেটা কি কি, একটা হচ্ছে জুওলজি। কি বলছি, জুওলজি, যেটাকে বলা হয় কি প্রাণীবিদ্যা। বাংলা লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রাণীবিদ্যা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বোটানি, যেটাকে বলা হয় কি উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা মানে যখন কোনো গাছপালা নিয়ে পড়া হচ্ছে। ঠিক আছে, গাছের বিভিন্ন বৈশিষ্ট্য, গাছেরও তো তোমার বংশবিস্তার আছে। ঠিক আছে, গাছেরও তো তোমার এক্সকারশন আছে, তাই না? তো যেই সমস্ত যখন গাছ নিয়ে পড়বো, উদ্ভিদ নিয়ে পড়বো, সেটা হচ্ছে বোটানির অন্তর্গত। আর যখন হচ্ছে অণুজীববিদ্যা, মানে অণুজীববিদ্যা মানে কি বলবে, যেটা সূক্ষ্ম, তুমি দেখতে পাবে না চোখে, তুমি চোখে দেখতে পাবে না সেই জিনিসটাকে, যেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে। তো সেই সমস্ত যেই সজীব আছে তাদের নিয়ে যখন আমরা পড়াশোনা করি তখন তাকে বলা হয় অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি। আমি বোঝাতে পারছি বিষয়টা যে কি, একদম বেসিক থেকে আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। দেখো প্রাণীবিদ্যা যেটা, সেটাকে বলা হয় জুওলজি। উদ্ভিদবিদ্যা সেটাকে বলা হয় বোটানি। আর কি মাইক্রোবায়োলজি, যেটা হচ্ছে কি অণুজীববিদ্যা। এছাড়াও যতগুলো আমরা বিদ্যা এছাড়াও পড়ব, আমরা স্কেলেটন নিয়ে পড়ব, যখন কঙ্কালতন্ত্র নিয়ে পড়ব, আমরা পড়ব হচ্ছে ব্রেন নিয়ে পড়ব, তখন নিউরোলজি যেটা। ঠিক আছে, তো আমরা যে বিভিন্ন যে বিদ্যা আছে আমরা এখান থেকেই পড়তে থাকবো, কিন্তু মেন যেগুলো সেটা হচ্ছে এই ব্রাঞ্চটাই। বুঝতে পারছো ঘটনাটা, মেন যেটা সেটা হচ্ছে এই ব্রাঞ্চ। ঠিক আছে, এছাড়াও জেনেটিক আছে, বংশগতি। ঠিক আছে, তো কি আমরা মেন যেটা পড়ব সেটা কি তাহলে জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি। ঠিক আছে, তো দেখো বায়োলজি তাহলে কি জীববিদ্যা। যখন জীববিদ্যার অন্তর্গত আমরা যেই মেন শাখাগুলো পড়ব সেটা কি প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, আর কি মাইক্রোবায়োলজি, অর্থাৎ কি অণুজীববিদ্যা। এবার এই যে মাইক্রোবায়োলজি বলো, উদ্ভিদবিদ্যা বলো, প্রাণীবিদ্যা বলো, এগুলোর আসলে না প্রত্যেকটার জিনিসেরই কি জনক আছে। আমরা পড়েছিলাম না কেমিস্ট্রির জনক, সেই রকমই কি আমাদের এই যে বায়োলজি, সেই বায়োলজিরও কি আছে, জনক আছে।
ঠিক আছে, তো চলো তাহলে দেখা যাক। দেখো বায়োলজির যে শাখাটা, যেটাকে আমরা জুওলজি বলছি, সেই শাখার জনক হচ্ছে কি অ্যারিস্টটল। কি বলবে? অ্যারিস্টটল। দেখো জনক কখন হয় আগে বলি। যখন, যদিও বলে দিয়েছিলাম তবুও বলছি, যে যখন কি হয়, যে বিষয়টার যে জনক, তার মানে সে সেই বিষয়টাতে মেজরিটি কাজ করেছে, অনেকটা বেশি সে জায়গাটায় কি করেছে, সেই ফিল্ডে কাজ করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, প্রথম করেছে, তো তখন তাকে কি বলা হবে? জনক বা পিতা, বা বলতে পারো কি ফাদার। ঠিক আছে, তো যদি বলা হয় যে ফাদার অফ জুওলজি, তখন বলবে কি অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ঠিক আছে। এবার বলি, এই যে অ্যারিস্টটল, ঠিক আছে, এইটা তো জুওলজির জনক, ইনি কিন্তু বায়োলজিরও জনক। অর্থাৎ কি, যদি বলে প্রাণীবিদ্যার জনককে, বা যদি বলে কি জীববিদ্যার জনককে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কমন হবে, সেটা হচ্ছে কি অ্যারিস্টটল। বুঝতে পেরেছ? তাহলে প্রাণীবিদ্যা, জীববিদ্যা অর্থাৎ বায়োলজি বা জুওলজি দুটোরই জনক হচ্ছে কি অ্যারিস্টটল। নেক্সট চলে আসো বোটানি। বোটানির যে জনক, যিনি বোটানির জনক, দেখো ফাদার অফ বোটানি কি বলছে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস, ঠিক আছে। আমি কি বাংলাগুলো লিখে দেব? আসো লিখে দিই, দেখো। অ্যারিস্টটল, ঠিক আছে, এটা হচ্ছে কি ফাদার অফ জুওলজি, ফাদার অফ বায়োলজি। চলো এখানে দেখো, থিওফ্রাস্টাস, ঠিক আছে, এটা হচ্ছে কি ফাদার অফ বোটানি, অর্থাৎ উদ্ভিদবিদ্যার জনক। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো মাইক্রোবায়োলজি, অর্থাৎ যেগুলো সূক্ষ্ম জীববিদ্যা, অণুজীববিদ্যা, যাদের তুমি খালি চোখে দেখতে পাবে না, যাদের তোমার ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগবে, সেই সমস্ত যেই সমস্ত জীব, যেমন উদাহরণ দিই ভাইরাস, ব্যাকটেরিয়া। তুমি যখন দই খাও, দই তো আছে, এটা সবাই জানো, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তুমি কি দই কি ব্যাকটেরিয়াটা দেখতে পাও? পাবে না। তুমি তখনই দেখতে পাবে যখন ওটাকে মাইক্রোস্কোপে দেখবে তুমি। ঠিক আছে, তো এই যে এই সমস্ত সূক্ষ্ম, যেমন প্রোটোজোয়া, ফাঙ্গাস, তো এই যে অংশগুলো আছে আমাদের, এই সমস্ত যে অণুজীব আছে, তাদের তুমি কি খালি চোখে দেখতে পাবে না, তাদের দেখার জন্য তোমাকে কি লাগবে? ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগবে। তো এই সমস্ত জীবকে বলা হয় কি অণুজীববিদ্যা, আর যার জনক হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ এই নামটা, ঠিক আছে, যেটা কি এ ভি লিউয়েন হক। এভি লিউয়েনহক, ঠিক আছে, ইনি হচ্ছেন কি মাইক্রোবসের জনক। মাইক্রোবস বা অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজির জনক হচ্ছে কি এভি লিউয়েনহক। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ বায়োলজি জুওলজির জনক কি, সেটা হলো বলবে অ্যারিস্টটল। যদি বলে বোটানির জনককে, থিওফ্রাস্টাস। যদি বলে মাইক্রোবায়োলজির জনককে, তখন বলবে কি এভি লিউয়েনহক। চলো এবার দেখা যাক ইনাদের যেই সমস্ত উল্লেখযোগ্য বইগুলো আছে সেগুলো কি। ঠিক আছে, দেখো অ্যারিস্টটল যেটা বললাম কি জীববিদ্যা, প্রাণীবিদ্যা অর্থাৎ বায়োলজি, আর কি যেটা হচ্ছে জুওলজি, দুটোর ক্ষেত্রেই যে সেম জনক, সেটা হচ্ছে কি অ্যারিস্টটল। আর এনার যে বইয়ের নাম হচ্ছে কি দ্য হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া, অর্থাৎ তুমি এখানে অ্যানিম্যাল নিয়ে সমস্ত লেখা পাবে, অ্যানিম্যালদের নিয়ে কি পাবে সমস্ত লেখা ওই বইয়ে পাবে। ঠিক আছে, উনি যা যা বিষয়গুলো তাদের অ্যানাটমি করেছে, যাদের যা কিছু করেছে, তাদের শ্রেণীবিভাগ করেছে, সব ওখানে তোমরা পাবে। সেটা হচ্ছে কি দ্য হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া। এটা জুওলজির যিনি জনক, ওনার অ্যারিস্টটলের লেখা বিখ্যাত বই। ঠিক আছে, নেক্সট হচ্ছে বোটানি, অর্থাৎ কি বললাম, বোটানি মানে কি বললাম, উদ্ভিদবিদ্যা। ঠিক আছে, থিওফ্রাস্টাস, যে বাংলা সব লেখা আছে এখানে যদিও, ঠিক আছে, তো কি বলবে থিওফ্রাস্টাসের যে বই, সেটা হচ্ছে কি দ্য হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরাম। দ্য হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরাম। দেখো প্ল্যান্ট মানে আমরা কি জানি, প্ল্যান্ট মানে জানি উদ্ভিদ,
ঠিক আছে। তো সেই হিসাবেই কি হয়েছে, দ্য হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরাম, মানে কি উদ্ভিদের কি সেখানে পুরো বর্ণনা করা আছে উদ্ভিদ সম্পর্কে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মাইক্রোবায়োলজির জনক যে এভি লিউয়েনহক, ওনার যে বইয়ের নাম সেটা হচ্ছে কি ডিসকভারি অফ মাইক্রোবস। ডিসকভারি অফ মাইক্রোবস, মাইক্রোবস মানে যেগুলো অণুজীব, আর তাদের সম্পর্কে যেখানে বর্ণনা করা আছে সেটা হচ্ছে লিউয়েনহকের যে বই, অর্থাৎ ডিসকভারি অফ মাইক্রোবস। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো যে কীরম টাইপের প্রশ্ন আসে। তাহলে দ্য হিস্টোরিয়া অফ অ্যানিমিলিয়া হচ্ছে কি অ্যারিস্টোটলের, দ্য হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরাম থিওফ্রাস্টাস, আর কি ডিসকভারি অফ মাইক্রোবস হচ্ছে মাইক্রোব, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা নাম দেখবে মিলিয়ে মিলিয়ে আছে। ঠিক আছে, ডিসকভারি অফ মাইক্রোবস হচ্ছে কি এভি লিউয়েনহক। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে বায়োলজি বলা হচ্ছে, এটা তো আমরা জানলাম যে একটা কি বললাম বায়োস প্লাস লোগোস, তাই তো, অর্থাৎ কি যেখানে আমরা বলেছিলাম কি সজীব আর কি যেটা অধ্যয়ন করা হচ্ছে বা যেটার বিদ্যা। ঠিক আছে, এইটা তো মানে এটা তোর মিনিং, কিন্তু তুমি এটাকে বায়োলজি কেন বললে, কেউ তো নাম দিয়েছিল, তো সেইটার নাম কে দিয়েছিল দেখো। দেখো বায়োলজি যে টার্মটা আছে অর্থাৎ যে শব্দটা আছে, এই টার্মটা দিয়েছিলেন 1802 সালে ল্যামার্ক, খুব গুরুত্বপূর্ণ নাম ল্যামার্ক। ঠিক আছে, আর একটা কি ট্র্যাভিনেরিয়াস, ইনারা দুজন মিলে কি করেছিলেন, অর্থাৎ ল্যামার্ক আর ট্র্যাভিনেরিয়াস মিলে কি করেছিলেন, বায়োলজির কি শব্দটা প্রথম আবিষ্কার করেছেন। বড় বড় করে লেখা আছে, ভালো করে দেখবে। তাহলে দুজন বিজ্ঞানী, খুব ইম্পর্টেন্ট এটা, যে দুজন বিজ্ঞানী কি করেছিলেন, এই যে বায়োলজি এই টার্মটাকে দিয়েছিলেন, অর্থাৎ শব্দটা ব্যবহার করেছিলেন প্রথম। দেখো এবার এই যে বায়োলজি আমরা বলছি, আমরা সজীব বলছি, তো সজীব হতে গেলে আমি তোমাদের বলেছিলাম যে যখন কোনো বস্তু নির্জীব হয় তার মধ্যে সব থেকে যে ছোট অংশ থাকে, কেমিস্ট্রিতে বলেছিলাম এটা, সব থেকে যে ছোট অংশ থাকে সেটা হচ্ছে কি অ্যাটম, তাই তো, অ্যাটম, তারপর মলিকিউল, কম্পাউন্ড, এইভাবে আসে। ঠিক আছে, তো যখন হচ্ছে কি তোমার অ্যাটম যেটা, সে অ্যাটম হচ্ছে কোনো একটা নির্জীব বস্তু, ধরো এই যে নির্জীব বস্তুটা আছে, ঠিক আছে, তো এই নির্জীব বস্তুর সব থেকে যে ছোট ইউনিট, সব থেকে যে ছোট অংশ, সেটাকে আমরা বলবো কি অ্যাটম, তাই তো। এরপর আমাদের পেয়েছিলাম মলিকিউল, অ্যাটমগুলো যুক্ত হয়ে, তারপর আমরা পেয়েছিলাম এলিমেন্ট, উপাদান, তারপর কম্পাউন্ড, আর তারপর একটা ম্যাটার তৈরি হয়ে গেছিল বা পদার্থ। ঠিক সেইভাবেই আমরা কি দেখব, যে একটা যখন সজীব একটা প্রাণকে যখন আমরা দেখছি, তো তার মধ্যে যে সব থেকে ছোট একক আছে, সব থেকে ছোট একক আমরা 9-10-এ পড়ে এসেছি, এটা যে গঠনগত আর কার্যগত একক, ঠিক আছে, যেটাকে বলা হয় কিনা সেল বা কোষ। দেখো কোষ হচ্ছে জীবনের মূল একক। এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি প্রথম থেকেই তো যখন আমার একদম শুরুয়াত ছিল আমার, ঠিক আছে, তো তখনই কিন্তু আমি হঠাৎই এত বড় ছিলাম না, এত আমার দেহে এত কোষ ছিল না। তার মানে আমার একটা অংশ ছিল যেটা একদম ছোট্ট অংশ, যেটা একদম শুরুয়াত, যেটাকে জাইগোট বলা হয় আমাদের প্রত্যেকের। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে একেবারে সূক্ষ্ম যেই একদম অংশটা, যেটা জাইগোট, জাইগোট বলি আমরা যেটাকে। ঠিক আছে, তো সেই যে সেল, সেখানে যে সেল, ওটা ছিল আমাদের কি একেবারে প্রথম অংশ। সেই সেল কি হচ্ছে, আরও নতুন সেল ডিভিশন করছে, মানে বিভাজন করছে, ভেঙে ভেঙে আরও নতুন সেল তৈরি করছে। ঠিক আছে, ধরো এরকম একটা সেল, সে কি করছে, বিভাজন করে আরও দুটো সেল তৈরি করছে, এইভাবে আরও করছে, এইভাবে করতে করতে আমাদের গোটা বডি তৈরি হয়ে গেছে। তাহলে একেবারে প্রথমেই কিন্তু আমরা এমন ছিলাম না, তাই তো, প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকটা সজীবের কথা বলছি। তাহলে আমরা কেমন ছিলাম? ঠিক আছে, আমাদের একদম প্রথম যেই আমাদের শুরু যেটা, সেটা হচ্ছে কি কোষ। আর আমরা এখনও যে এত বড় হয়েছি, আমাদের সারা দেহে কি আছে, কোষই কোষ আছে।
প্রচুর প্রচুর কোষ, ঠিক আছে। তো এই যে কোষ, এই কোষই হচ্ছে কি জীবনের মূল একক, এটা একক, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে এই যে কোষ যেটা, এটাকে তো এতটাই সূক্ষ্ম, এটাকে তো তোমার খালি চোখে দেখা যাবে না, তো তার জন্য কি হয়, অণুবীক্ষণ যন্ত্র লাগে, অর্থাৎ কি মাইক্রোস্কোপ লাগে। তো প্রথমেই যে ইলেকট্রিক মাইক্রোস্কোপ তৈরি হয়ে গেছে তা কিন্তু নয়, ঠিক আছে। প্রথমেই যে হঠাৎ করে একটা ইলেকট্রিক মাইক্রোস্কোপ তৈরি হয়ে গেছে এরকম নয়, অনেক কষ্ট করার পর তারপর গিয়ে এটা এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রথম একদম সর্বপ্রথম যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে 1590 সালে দুই ভাই, ঠিক আছে, জ্যানসেন আর জেড জ্যানসেন, ঠিক আছে, এফ জ্যানসেন আর জেড জ্যানসেন। এরা দুই ভাই কি করেছিলেন, প্রথম কি করেছিলেন, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। প্রথম কি করেছিলেন, অণুবীক্ষণ যন্ত্রের কি আবিষ্কার করেছিলেন। আর এনারা ছিলেন পেশায় চশমা বিক্রেতা। এবার বুঝতে পারছো চশমাতে কি লেন্সের ব্যবহার হয়, তো অণুবীক্ষণ যন্ত্রতেও কি লেন্স লাগবে। তো ওদের ওই জিনিসটা কি, চশমা বিক্রেতার মানে চশমা তৈরি বলো বিক্রি বলো অনেক কিছু করতেন, তো সেই হিসাবে কি ওনারা ওই অণুবীক্ষণ যন্ত্র তৈরি করে ফেলেছিলেন, কাঁচ দিয়ে লেন্স দিয়ে এইভাবে। আর তারপর থেকেই কি হয়ে যায়, কোষ নিয়ে বিভিন্ন গবেষণা শুরু হয়ে যায়, ঠিক আছে। এই যে কোষ, এই কোষ নিয়ে গবেষণা তো শুরু হলো, কিন্তু এই কোষ প্রথম যিনি আবিষ্কার করেছিলেন, বিভিন্ন মানে এটাই যে কোষ এটা কি করে জানবে, ঠিক আছে। তো ওই কোষটা যে আবিষ্কার যখন প্রথম হয়েছিল সেইটা করেছিলেন হচ্ছে কি রবার্ট হুক। রবার্ট হুক, ঠিক আছে। সালটা ছিল 1665। তোমাদের এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এইটা মনে রাখা যে কত সালে কোষ আবিষ্কার হয়েছিল। আর তিনি কিন্তু কোষটা আবিষ্কার করেছিলেন নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে, মানে উনি নিজে অণুবীক্ষণ, ছবিতে দেখতে পাচ্ছ রবার্ট হুকের ছবি, 1665 নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র। আর নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে তিনি কি করেছিলেন, কোষ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তাহলে ইংরেজ বাস্তুকার রবার্ট হুক কি করেছিলেন, অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তবে একটা কথা কিন্তু বলে দিই এটা, যে ইনি যে কোষ আবিষ্কার করেছিলেন এটা কিন্তু কোনো সজীব কোষ ছিল না, অর্থাৎ সেই কোষটা নড়াচড়া, তার মধ্যে কোনো অ্যাক্টিভিটি ছিল না। তাহলে সেটা কেমন ছিল, এটা হচ্ছে একটা ডেড সেল ছিল, বা এখানে যেই কোষটা তিনি আবিষ্কার করেছিলেন সেটা কি ছিল, মৃত কোষ, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো কর্ক গাছ, কর্ক থেকে তিনি কি করেছিলেন, প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর যেটা কি ছিল, একটা মৃত কোষ ছিল, অর্থাৎ কি যেটা ডেড সেল ছিল। তাহলে সজীব কোষ তো আবিষ্কার নিশ্চয়ই কেউ করেছে, সজীব কোষ, সেটা আমরা পরে জানব, ঠিক আছে। তো দেখো এবারে যে সূচনাটা হলো, এই যে অণুবীক্ষণ যন্ত্রের ব্যাপারগুলো হলো, এরপর কি হবে, এবারে এই অণুবীক্ষণ যন্ত্রটাকে আরও মডিফাই করা হলো, যেটার কথা আমি তোমাদের বলছি কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। খুব ইম্পর্টেন্ট এটা। আগেরটাই যেমন পড়লাম 1665, ঠিক আছে, রবার্ট হুকের আবিষ্কার, নিজের আবিষ্কারে উনি নিজে কি করেছিলেন, কোষ আবিষ্কার করেছিলেন নিজের অণুবীক্ষণ যন্ত্রে, ঠিক আছে। এবার অণুবীক্ষণ যন্ত্রটা কি হয়ে গেল, একটু মডিফাই করা হলো, অর্থাৎ সেটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র করা হলো, ঠিক আছে। আর এইটা সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি পরীক্ষার জন্য। 1931 থেকে 1932-এর মধ্যে বইয়ে কিন্তু লেখা থাকে 31, কোনো বইয়ে আবার 32 থাকে, ঠিক আছে। তো দেখো এই সালের মধ্যে যেটা তোমাদের অপশানে থাকবে সেটা দেবে। বিজ্ঞানীটার নাম দেখো কি, নল আর রুস্কা। কি বলছে, নল এবং রুস্কা, ঠিক আছে, নল এবং কি রুস্কা। তোমরা যদি ওখানে না বুঝতে পারো আমি এখানে লিখে দিচ্ছি, ছোট করে লেখা আছে, তো ওখানে নল ও কি বলবে রুস্কা, ঠিক আছে। নল এবং রুস্কা কি করেছিলেন, প্রথম কি করেছিলেন,
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন, যেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, যে প্রথম ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র বা প্রথম ইলেকট্রনিক মাইক্রোস্কোপের কবে আবিষ্কার হয়েছিল। তো তখন হচ্ছে কি সেটা সালটা বলবে, আর কে আবিষ্কার করেছিল, নলা রুস্কা। আর এটার জন্য কিন্তু এই যে কোষবিদ্যা নিয়ে চর্চাটা আরও প্রবল মাত্রায় হয়ে গেছিল। ঠিক আছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র মানে বুঝতে পারছো, প্রবল মাত্রায় আরও চর্চা কোষ নিয়ে শুরু হয়ে গেছিল সেই সময় থেকে। দেখো এবার তখন আমি একটা কথা তোমাদের বললাম যে এই যে রবার্ট হুক, যেখানে আমরা নাম পেলাম রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছিল, সেটা কেমন কোষ ছিল, মৃত কোষ ছিল, তাই তো, মৃত কোষ। তাহলে এবার সজীব কোষও তো কেউ আবিষ্কার করেছে। তোমরা একটা নাম পড়লে তখন, যে মাইক্রোবায়োলজির জনক এভি লিউয়েনহক। এই এভি লিউয়েনহকই কী করেছিলেন, সজীব কোষের কী করেছিলেন, প্রথম আবিষ্কার করেছিলেন। অর্থাৎ ব্যাকটেরিয়া, সজীব ব্যাকটেরিয়া, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়া বা সজীব কোষের আবিষ্কার করেছিলেন। এছাড়াও ওনার প্রচুর আবিষ্কার আছে, যেমন শুক্রাণু, স্পার্ম সেল তিনি আবিষ্কার করেছিলেন, আরবিসি তিনি আবিষ্কার করেছিলেন। তো এইভাবে প্রচুর নাম আছে, প্রচুর আমরা পড়বো, আমরা কোষ বিজ্ঞানে তো সেগুলো নিয়ে আলোচনা করবই। ঠিক আছে, এবার একটা লাইন দেখো যেটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, প্রতিটি জীবদেহ, জীবদেহ মানে সজীবের দেহ, ঠিক আছে, কোষ দ্বারা গঠিত। দেখো কোষ দ্বারা গঠিত এগুলো অনেকে বলেছেন, রুডল্ফ ভার্চো বলেছেন, অনেকে বলেছেন, ঠিক আছে, কিন্তু একটা নাম বারবার বারবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে কি, এম স্লেইডেন এবং টি সোয়ান, যিনি কি বলেছিলেন, প্রত্যেকটা জীবদেহই কোষ দ্বারা গঠিত। তার মানে যার মধ্যে কোষ নেই সে সজীব নয়, যার মধ্যে কোষ নেই সে কি সজীব নয়, অর্থাৎ প্রত্যেকটা জীবদেহই কি কোষ দ্বারা গঠিত। তো দেখো এখানে যে জিনিসটা পড়তে হবে, সবচেয়ে ক্ষুদ্র কোষ, অর্থাৎ গোটা ইউনিভার্সের মধ্যে সবথেকে যদি ছোট বলো কে, কোন কোষটা, তার নাম হচ্ছে কি মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম ব্যাকটেরিয়াম। ঠিক আছে, নাম কি, মাইক্রোপ্লাজমা, যেটা হচ্ছে কি সব থেকে ছোট কোষ হোল ইউনিভার্সের মধ্যে, মনে থাকবে। নেক্সট দেখো, সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে কি উট পাখির ডিম। তো এখানে দেখো মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকামের ছবি দেওয়া, এখানে কি দেওয়া, উট পাখির ডিম। ঠিক আছে, তো যদি বলা হয় যে বিশ্বের মধ্যে সব থেকে ছোট কোষ কোনটা, মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম, সব থেকে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে কি উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ। ঠিক আছে, এবার তোমরা বলবে ম্যাম এইটার উপর এত জোর দিচ্ছেন কেন, বিশ্বের মধ্যে, তার মানে কি এমনিও আরও কিছু ছোট বড় আছে? একদম আছে। ঠিক আছে, ছোট বড় কিন্তু একদম আছে। তার আগে যেটা বলবো সেটা এখানে লিখছি, ভালো করে শুনে নাও। দেখো একটা পেলাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম, যেটা হোল ইউনিভার্সের মধ্যে সব থেকে ছোট। আর একটা বললাম যেটা কি, যেটা হচ্ছে সব থেকে বড় ইউনিভার্সের মধ্যে, সেটা হচ্ছে কি কোষ, সেটা হচ্ছে কি উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ। এরপরেও তিনটে প্রশ্ন নোট করে নাও যেগুলো বলছি। যদি বলা হয় মানব দেহে দীর্ঘতম কোষ, ঠিক আছে, যদি বলা হয় মানবদেহের দীর্ঘতম কোষ, ঠিক আছে, অর্থাৎ লংগেস্ট, বড়, তখন বলবে কি নিউরন। কি বলবে, নিউরন, অর্থাৎ কি লম্বায় বড়, লম্বাতে বড়। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে মানবদেহের লার্জেস্ট, ঠিক আছে, এটা দীর্ঘতম, ওটা হচ্ছে শুধু বড়। ঠিক আছে, মানবদেহের বড় কোষ, মানবদেহের বলছে, এটা কিন্তু মানে নোট করবে, হ্যাঁ, মানবদেহের, সরি, বড় কোষ,
তখন বলবে হলো ডিম্বাণু। ঠিক আছে, কি বললাম? ডিম্বাণু, অর্থাৎ যেটা ফিমেলদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এটা ফিমেলের ক্ষেত্রে হয়, ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখো আরও আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি মানব দেহের ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম কোষ, তখন যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি শুক্রাণু, অর্থাৎ কি স্পার্ম সেল। ঠিক আছে, তো এই যে তিনটে প্রশ্ন লিখলাম, এটা কিন্তু ওই প্রশ্নের থেকে আলাদা, এটা মানব দেহের কথা লিখলাম। ঠিক আছে, এটা মানব দেহের মধ্যে লম্বা অর্থাৎ কি লার্জেস্ট, ঠিক আছে, এই সরি লংগেস্ট, ঠিক আছে, লংগেস্ট, ঠিক আছে, অর্থাৎ কি দীর্ঘতম, এটা হচ্ছে কি লার্জেস্ট অর্থাৎ কি সব থেকে বড়, আর এইটা কি স্মলেস্ট। ঠিক আছে, তাহলে কি লংগেস্ট দীর্ঘতম, যেটা আমাদের ব্রেন সেল, নিউরন সেল, নিউরন সেলের চিত্রটা একটু মনে করি সেই এরকম তারার মতো আছে, ডেনড্রন, ডেনড্রাইট, এখানে অ্যাক্সন, ডেনড্রন, তাই না, এরকম আছে নিউরন। ঠিক আছে, এটা হচ্ছে কি সব থেকে বড় কোষ মানবদেহের মধ্যে, যেটা হচ্ছে কি ডিম্বাণু। ঠিক আছে, অর্থাৎ কি ওভা। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে ক্ষুদ্রতম, সেটা হচ্ছে কি মেলদের ক্ষেত্রে, এটা বলে দিই, এটা পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের, এটা পুরুষদের ক্ষেত্রে কি শুক্রাণু বা স্পার্ম সেল। আশা করি এটা বুঝতে পারছো তোমরা যে কীভাবে আসলে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, সেগুলোই কিন্তু আমি তোমাদের কি করছি এখানটায় অ্যালার্ট করছি। ঠিক আছে, দেখো নেক্সট আমরা চলে আসি কি এই পোর্শানে, যেটা হচ্ছে একেবারে তোমাদের কি যেটা বেসিক বায়োলজি, যে বেসিক, এরপর থেকে আমাদের চ্যাপ্টারে পড়ানো শুরু হবে। দেখো দেখো প্রথম যদি আমি একটা হিউম্যান বডি বলি, তাহলে কিন্তু প্রথমে এমন ছিল না, তাই না? তো প্রথমেই আমাদের যে সূত্রপাত বললাম জাইগোট, সেই যে অংশে আমাদের যে সূত্রপাত, সেটা শুরু হয়েছিল কি থেকে? সেল থেকে, অর্থাৎ কোষ থেকে। ঠিক আছে, সেটা সূত্র অর্থাৎ মানব দেহে বা যে কোনো সজীবের কি প্রথম যে একদম একক, সব থেকে ক্ষুদ্রতম একক যদি বলে, ঠিক আছে, সব থেকে কি ক্ষুদ্রতম একক কি মানব দেহের ক্ষুদ্রতম একক, তখন বলবে কি সেটা সেল। যখন এই সেল কি হয় একসাথে, ধরো এরকম আলাদা আলাদা সেল আছে এবং তারা নিজেদের মধ্যে কি করছে, এক একটা ভাবে জুড়ে যাচ্ছে, অর্থাৎ কি যখন তারা বন্ডিং তৈরি করছে, তখন যেটা হয় সেটা হবে কি টিস্যু বা বলতে পারো কি কলা। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে কোষ জুড়ে হচ্ছে কি কলা অর্থাৎ টিস্যু। যখন এই কলাগুলো একে অপরের মধ্যে জুড়ে যাচ্ছে, ঠিক আছে, একে অপরের সাথে জুড়তে থাকছে কলাগুলো অর্থাৎ টিস্যুগুলো, তখন যেটা তৈরি করছে সেটা আমাদের এক একটা অর্গান বা এক একটা অঙ্গ, যেমন কান, নাক, চোখ, ঠিক আছে, আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয়, আমাদের পাকস্থলী, ঠিক আছে, স্টমাক, ইন্টেস্টাইন, আমাদের প্রত্যেকটা যে অঙ্গ আছে সে এক একটা অঙ্গ যেটা তৈরি করে সেটা হচ্ছে কি টিস্যুগুলো মিলে কি তৈরি করে অঙ্গ। আর এই রকম অঙ্গগুলো যখন আবার মিলিত হয় তখন এক একটা সিস্টেম তৈরি করে বা এক একটা তন্ত্র তৈরি করে, যেটাকে অঙ্গতন্ত্র বলা হয়। যেমন ধরো আমি একটা জিনিস বলি তোমাদের, যেমন আমাদের মুখ, ঠিক আছে, আমাদের এই গলার যে খাদ্য নালী, পাকস্থলী, লিভার, আমাদের যেখানে খাবার শোষণ হয়, ভিলাই অর্থাৎ ইন্টেস্টাইন, এই যে অংশগুলো আছে এটা কিন্তু পুরো খাবারের জন্য, তাই না, খাবার পরিপাকের জন্য। তো এই রকম যে এক একটা অঙ্গ যখন মিলিত হয়েছে তখন আমরা তাকে কি বলি, পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। যখন আমাদের ফুসফুস, আমাদের নাক, আমাদের শ্বাসনালী, ঠিক আছে, আমাদের হার্ট, এই সমস্তগুলো যখন আমরা পড়ব তখন আমাদের কি অংশ পড়তে হবে, আমাদের সেখানে আমাদের রেসপিরেশন পড়তে হবে। ঠিক আছে,
যখন আমাদের হার্ট বলো, আমাদের রক্ত বলো, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো যখন রক্তের যে নালিকা যা কিছু আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে যখন আমাদের পড়তে হবে, তখন কি পড়তে হবে আমাদের পড়তে হবে রক্ত সংবহনতন্ত্র। যখন আমাদের বৃক্ক, আমাদের গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন পড়তে হবে তখন সেটা হবে রেচনতন্ত্র। যখন আমাদের ওভারি, শুক্রাশয়, ঠিক আছে, যখন আমাদের ডিম্বাণু, আমাদের ফিলিপাইন টিউব যেটা, সেই সমস্তগুলো নিয়ে যখন পড়তে হবে তখন সেখানে কি, তো মানে আমাকে কী পড়তে হবে, সেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, জননতন্ত্র। তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ কি করছে, একটা একটা তন্ত্র তৈরি করছে। আর এই গোটা তন্ত্র যখন, পুরো দেহে আমাদের প্রচুর তন্ত্র আছে, আর এই গোটা তন্ত্র নিয়ে কি তৈরি হচ্ছে, একটা লিভিং বডি তৈরি হচ্ছে, একটা সজীব একটা কি তৈরি হচ্ছে, বডি তৈরি হচ্ছে। আর এটাই তো আমাদের পড়তে হবে বায়োলজিতে। আমাদের এই সব বিষয় পড়তে হবে যেগুলো আমি এক্ষুনি তোমাদের বললাম। আমাদের পৌষ্টিক তন্ত্র পড়তে হবে, আমাদের ব্রেন পড়তে হবে, ঠিক আছে, আমাদের যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কর ভিতর কি আছে, আমাদের হাড়, সেইটা পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেম সেটা পড়তে হবে, আমাদের হাড়, স্কেলিটাল সিস্টেম, কঙ্কালতন্ত্র পড়তে হবে। তো এক একটা কি তন্ত্র, আমাদের রক্ত সংবহন তন্ত্র পড়তে হবে, তাই না, আমাদের রেচনতন্ত্র পড়তে হবে, আমাদের জননতন্ত্র পড়তে হবে। তো এইগুলোই হচ্ছে কি তন্ত্র। তো এইটাই ছিল কি বায়োলজি সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, তোমাদের বায়োলজি মানেটা কি, যেটা একেবারে সহজ একটা জিনিস, পড়তে তো সব বিষয়েই হবে, কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ, খুব ইন্টারেস্টিং, অনেক কিছু জানতে পারা যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস সেটা আজকে এত পর্যন্তই থাকলো। পরের দিন আমাদের যেই চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে কি নিউট্রিশন, অর্থাৎ কি পুষ্টি। আর এই পুষ্টির মধ্যেই পুষ্টি থাকবে ভিটামিন, আমরা যেই সমস্ত খাবার খাই, শর্করা, প্রোটিন, ফ্যাট, কে কীরমভাবে ক্ষতি করছে আমাদের, কার জন্য কি রোগ হবে আমাদের, ঠিক আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, কিভাবে খাদ্য আমাদের পরিপাক হচ্ছে, কোন কোন ভিটামিন কোন কোন কিছুতে সাহায্য করছে। তো এই টোটালটা যেটা পড়তে হবে সেটাই আমাদের পরের চ্যাপ্টারে শুরু হবে, যেটাকে আমরা নিউট্রিশন বা পুষ্টি বলবো, ঠিক আছে। তো আজকে যেটা আমাদের থাকলো কি, আজকে আমাদের হলো যেটা, সেটা হলো কি না, আমরা বায়োলজি সম্পর্কে একটা ধারণা পেলাম। এর পর দিন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তোমরা আশা করি বুঝতে পারছো। কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, কারোর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে, আমি যথাযথভাবে তোমাদের উত্তর দেব, ঠিক আছে। খুব ভালো করে পড়তে থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে তাহলে।